ঘটনার পরে যখন নভেম্বরের 2 তারিখে থেকে 7 তারিখ পর্যন্ত এই কয়দিন, এই 5-6 দিনের যে ঘটনা, এই ঘটনায় আমরা দেখতে পাই যে সেই সময় এই ঘটনাগুলো ছিল শুধুমাত্র আওয়ামী লীগের বিবাদমান গ্রুপ এবং জাসদের গণবাহিনীর মধ্যে পাল্টাপাল্টি একটি যুদ্ধ অবস্থা, যার খেসারত দিতে হয়েছিল দেশের বহু সৈনিককে, দেশের বহু মানুষকে। সেদিন 2রা নভেম্বর খালেদ মোশাররফ, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ শহীদ জিয়াকে অবৈধভাবে অস্ত্রের মুখে বন্দি করে ক্যান্টনমেন্টের বাসভবনে এবং নিজে খালেদ মোশাররফ নিজেকে সেনাপ্রধান হিসেবে ডিক্লেয়ার করে। আমরা যদি একটি ব্যাপার খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই যে সেদিনকার সেই খালেদ মোশাররফ যাকে ব্যাক করছিল আওয়ামী লীগ এবং তাদের সাথে গণ্ডগোল হচ্ছিল, তাদের সাথে মারামারি হচ্ছিল, তাদের সাথে বিভিন্ন রকমের অনৈতিক ঘটনা ঘটছিল তৎকালীন জাসদের। অথচ আমরা আজকে কি দেখি? আজকে আমরা দেখি আওয়ামী লীগ এবং জাসদ একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একটি জোট গঠন করেছে। তাহলে নেতৃবৃন্দ, বিষয়টি কি দাঁড়াচ্ছে না যে অ্যাকচুয়ালি এই দল দুইটির রাজনৈতিক চরিত্র বলে কোনো কিছু নেই। ক্ষমতা দখলের জন্য, ক্ষমতা লাভের জন্য প্রয়োজনে তারা যে কোনো নীতিকে বিসর্জন দিতে পারে, প্রয়োজনে খুন খারাপি থেকে আরম্ভ করে সকল কিছুই তারা করে নিতে পারে যদি তারা ক্ষমতা পায়। এখন এই যে 75 সালের যে অপশক্তিকে 7ই নভেম্বর সিপাহী জনতার একত্রিত বিপ্লবের মাধ্যমে পরাজিত করেছিল সিপাহী জনতা, সেই অপশক্তি কিন্তু থেমে থাকেনি। সেই অপশক্তি কিন্তু সময়ে সময়ে, সকল সময় চেষ্টা করেছে কিভাবে শহীদ জিয়াকে কিভাবে খাটো করা যায়, কিভাবে বিএনপিকে খাটো করা যায়, কিভাবে খালেদা জিয়াকে খাটো করা যায়। কিন্তু ইতিহাসকে যেভাবেই আমরা চেপে রাখি না কেন, যতই আমরা জোর করে আদালতের আশ্রয় নেই না কেন, যতই আমরা র্যাব ব্যবহার করি না কেন, যতই আমরা ভয় ভীতি অত্যাচার নির্যাতনের মাধ্যমে পুলিশকে ব্যবহার করার মাধ্যমে আমরা আটকে রাখি না কেন, ইতিহাসকে বন্ধ বা রুখে দেওয়া যায় না, বন্ধ করা যায় না, রুখে দেওয়া সম্ভব হয় না। সাময়িকভাবে কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য হয়তো দেশের যে কোনো শ্রেণীর মানুষকে কিছুক্ষণের জন্য বিভ্রান্ত করা যায়, কিছু দিনের জন্য বিভ্রান্ত করা যায়, কিন্তু দীর্ঘদিনের জন্য বিভ্রান্ত করা সম্ভব না। সেজন্যই আমরা কি দেখতে পাই? সেজন্যই আমরা দেখতে পাই যে আজকে জোর করে ক্ষমতা দখল করে শেখ মুজিবকে স্বীকৃতি দেওয়ার জন্য আওয়ামী লীগকে আশ্রয় নিতে হয় আদালতের। জোর করে শেখ মুজিবকে প্রতিষ্ঠিত করার জন্য শেখ মুজিবের সমালোচনা করলে, আওয়ামী লীগের সমালোচনা করলে সেই পত্রিকা হয় বন্ধ করে দেওয়া হয়, অথবা পত্রিকার সম্পাদক সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন রকম নির্যাতনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এমনকি কোনো ব্যক্তি যদি সামাজিক মাধ্যমে তার মতামত প্রকাশ করে যা শেখ মুজিবকে সমালোচনা করে, যা আওয়ামী লীগকে সমালোচনা করে, যা শেখ হাসিনা অবৈধ রং হেডেড শেখ হাসিনাকে সমালোচনা করে, তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধেও খুঁজে খুঁজে চেষ্টা করা হয় ব্যবস্থা নেওয়ার। কাজেই এখানেই কিন্তু শহীদ জিয়া এবং শেখ মুজিবের পার্থক্য, এখানেই বিএনপি এবং এই আওয়ামী লীগের পার্থক্য। শহীদ জিয়া বা বিএনপিকে কখনোই আদালতের আশ্রয় নিতে হয় না প্রতিষ্ঠিত হওয়ার জন্য, কারণ শহীদ জিয়া তার আদর্শ, তার কর্ম, তার রাজনীতি সব কিছু দিয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশের কোটি কোটি মানুষের মনের মাঝে।
এবং শহীদ জিয়া আজকে কোটি কোটি মানুষের মনের কাছে, মনের ভিতর প্রতিষ্ঠিত বলেই আজকে বিএনপির আদর্শ, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠিত লক্ষ কোটি বাংলাদেশি জনগণের মাঝে। এবং সেই জন্যই আজকে আমরা কি দেখতে পাই? এত নির্যাতন, এত অত্যাচার, এত ভয়, এত ভীতি প্রদর্শনের পরেও যখন গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে কয়দিন আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরে গেলেন, আমরা কি দেখতে পেলাম? আপনারা কি দেখতে পেয়েছিলেন? সকল লক্ষ লক্ষ মানুষ ওনাকে স্বাগত জানিয়েছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে। ঠিক একইভাবে কয়দিন পরে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলেন রোহিঙ্গাদের শোচনীয় অবস্থা দেখার জন্য, এই যে প্রায় 200-250 মাইল রাস্তা, প্রতিটি ফিটে ফিটে, প্রতিটি গজে গজে, প্রতিটি মাইলে মাইলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়েছিল দেশনেত্রীকে স্বাগত জানানোর জন্য, দেশনেত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য। নেতৃবৃন্দ, আজকে এই যে রাস্তার এই দৃশ্য আমরা দেখলাম, এই দৃশ্য কেন আমরা দেখলাম? এই দৃশ্য এই জন্যই আমরা দেখেছি, লক্ষ লক্ষ মানুষের যে ঢল আমরা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পেছনে, এই যে ঢল আমরা দেখেছি, এই ঢলের প্রধান উদ্দেশ্য এবং কারণই হচ্ছে যে প্রমাণ করে দেয় এই ঢল, এই লক্ষ লক্ষ মানুষের সমাগম বলে দেয়, পরিষ্কারভাবে বাংলা ভাষায় বলে দেয় যে বাংলাদেশের একমাত্র জনপ্রিয়, বাংলাদেশের অধিকাংশ মানুষের কাছে সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কারণ এই দলের যে নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাকে আদালতের মাধ্যমে প্রতিষ্ঠিত করার প্রয়োজন হয়নি, তাকে প্রতিষ্ঠিত করার প্রয়োজন হয়নি র্যাব পুলিশের অত্যাচার, নির্যাতন, ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে। শহীদ জিয়া প্রতিষ্ঠিত হয়েছেন মানুষের মনের মাঝে, তার কর্ম দ্বারা, তার রাজনীতি দ্বারা, তার আদর্শ দ্বারা। যেই রাজনীতি, যেই রাজনৈতিক আদর্শ একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বহন করছেন, যেই রাজনীতি, যেই আদর্শ, রাজনৈতিক আদর্শ, যেই দেশপ্রেম একই সাথে বহন করছেন আপনারা এবং বাংলাদেশে আমার লক্ষ লক্ষ নেতাকর্মী, বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী সেই রাজনৈতিক আদর্শ, সেই দেশপ্রেম বহন করছে বলেই আজকে বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক দল। এবং অপরপক্ষে যেই রাজনৈতিক দলটি, যাদেরকে কোর্ট, পুলিশ, আদালত করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হয়, আমরা কি দেখলাম? যখন দেশনেত্রী কক্সবাজার যাচ্ছিলেন তখন তাদের কিছু নেতা কিছু মন্তব্য করেছে। কি মন্তব্য করেছে? তাদের হামিদ সাহেব এখানে বক্তব্যে তাদের এক নেতা সম্পর্কে একটি বিশেষ উপাধি দিয়ে বলে গেছেন, আমি আর তার নামটা উল্লেখ করতে চাই না। হ্যাঁ, আপনারা যে নামে ভালোভাবে চিনবেন আপনারা সে নামেই তাকে ডাকতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখন আমরা কি দেখলাম? আমরা দেখলাম হঠাৎ করে একদিন স্বাভাবিকভাবেই সে একটি গুরুত্বপূর্ণ পদে আছে যখন আওয়ামী লীগের, আমরা ধরে নেব তার বক্তব্য আওয়ামী লীগ নামক যে রাজনৈতিক, যে অসহায় রাজনৈতিক দলটি, বর্তমানে যে অসহায় রাজনৈতিক দলটি, যাদের পিছনে কোনো জনভিত্তি, জনসমর্থন নেই, সেই দলের বক্তব্যই আমরা ধরে নেব। এবং এই বক্তব্য ধরেই আমরা দেখি কি বলেছিল। সে বলেছিল যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্লেনে করে গেলেন না কেন?
কারণ ওনারা ভালো করেই জানেন যে ওনাদের সেই অবৈধ নেত্রী যদি যায়, মানুষ এরকম করবে না, মানুষ এইভাবে দাঁড়িয়ে থাকবে। এই যন্ত্রণা সহ্য না করতে পেরেই বলে দিয়েছিল যে কেন উনি প্লেনে গেলেন না, খালেদা জিয়া কেন প্লেনে গেলেন না। এবং এইটি যে কত বড় সঠিক কথা তার প্রমাণ 2 দিন পরে আবার সে দিয়েছে। তার প্রমাণ 2 দিন পরে আবার সে দিয়েছে। কি বলল? কেউ তো তাকে জিজ্ঞেস করেনি। আমরা কেউ কি তাকে জিজ্ঞেস করেছে? কেউ জিজ্ঞেস করেনি। নিজে নিজে বলে দিল, না 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 না, আমাদের লোক বেশি হয়েছিল। দেখেছিলেন কথাটা? আরে ভাই, তোরে কে জিজ্ঞেস করছে? কেউ জিজ্ঞাসছে তোরে যে তোদের লোক বেশি আছে না আমাদের লোক বেশি আছে? মানে মনের মধ্যে কত বড় দুর্বলতা থাকলে, কত বড় হতাশা থাকলে এই কথাটি বলতে পারে, এই কথাটি তারা বলতে পারে। মানে একটি রাজনৈতিক দল আজ কোন পর্যায়ে পৌঁছলে এই কথাটি বলতে পারে? নেতৃবৃন্দ, এই যে শেখ মুজিবকে আওয়ামী লীগ যে কীভাবে প্রতিষ্ঠিত করেছে, বা শেখ হাসিনাকে কিভাবে তারা প্রতিষ্ঠিত করতে চায় আইন, আদালত, র্যাব, পুলিশ দিয়ে, এটি কিন্তু তাদের আজকের কোনো প্র্যাকটিস না। এই প্র্যাকটিসটি যে শুধু সে অবৈধ রং হেডেড শেখ হাসিনা করছে তা নয়, কিন্তু এই প্র্যাকটিসটি যখন শেখ মুজিব জীবিত ছিল, ক্ষমতায় ছিল, সেই সময়েও কিন্তু তারা এই প্র্যাকটিসটি করেছিল। কিভাবে করেছিল আপনাদেরকে আমি একটি উদাহরণ দিচ্ছি। আমার হাতে একটি পত্রিকার ফটোকপি আছে। এই পত্রিকাটি হচ্ছে 1973 সালে। পত্রিকাটির নাম হচ্ছে, অনেকেই আপনারা শুনেছেন, যারা নিউ জেনারেশন, তোমরা যারা তরুণ প্রজন্ম আছে তোমরা হয়তো অনেকে শোনোনি, বাট কেউ কি ডেফিনেটলি শুনেছ। পত্রিকাটির নাম হচ্ছে দৈনিক বাংলা। এটি সেই সময় সরকারি পত্রিকা হিসাবে বিবেচিত ছিল, সরকারি পত্রিকা ছিল। এই দৈনিক বাংলার 1973 সালের একটি সংবাদ, ছাত্রলীগের গণজমায়েত। এখানে ছাত্রলীগের সেই সময়কার ছিল সিদ্দিক মাখন পরিষদ, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সিদ্দিক মাখন পরিষদ। এখন আপনারা খেয়াল করেন, তারা একটা সংবাদ সম্মেলন করেছিল তৎকালীন যে ডাকসু ছিল, ডাকসুর বিরুদ্ধে। আমি আপনাদের সামনে সংক্ষেপে এই জিনিসটা পড়ে যাচ্ছি, এখান থেকে আপনারা বুঝতে পারবেন। বাংলাদেশ ছাত্রলীগ সিদ্দিক মাখন গতকাল বুধবার একটি ঘোষণাপত্রে বলে, যেসব সংবাদপত্র ও প্রচারপত্রে শেখ মুজিবের নাম জাতির পিতা ও বঙ্গবন্ধু হিসাবে লেখা হবে না, সেসব পত্রিকা ও প্রচারের পত্রের অস্তিত্ব বিলুপ করা হবে। নেতৃবৃন্দ, সংবাদপত্রের স্বাধীনতায় বলে তারা বিশ্বাস করে। তারা কি পরিমাণ বিশ্বাস করে বা তাদের বিশ্বাসের ধরন কি, এটি 1973 সালে যেমন ছিল আজও তেমনই আছে। কাজেই সংবাদপত্রের স্বাধীনতায় সকল সংবাদপত্র বন্ধ করে 4টি সংবাদপত্র যে তারা রেখেছিল, এটি আবার প্রমাণিত হলো যে সংবাদপত্রের স্বাধীনতায় তারা কতটুকু বিশ্বাস করে। ছাত্রলীগের সেই সময়কার বক্তব্য থেকে মূল দল যদি এই নীতিতে বিশ্বাস না করে, তাহলে কি তাদের স্টুডেন্ট ফ্রন্ট এইসব কথা বলা সম্ভব? সম্ভব না। তাদের মূল নেতৃত্ব অর্থাৎ শেখ মুজিব বা তার আশেপাশে তো মূল দল যারা ছিল, তারা ওই নীতিতে বিশ্বাস করে বলেই এই ছাত্রলীগও এই কথাটি বলেছিল যে সংবাদপত্রের অস্তিত্ব বিলুপ করে দেওয়া হবে। ঠিক নয় কি? আচ্ছা, তাহলে এখন আসেন এবার এর পরের লাইনটা দেখেন। এর পরের লাইনটা হচ্ছে যে তারা আরও ঘোষণা করে যে বঙ্গবন্ধুর বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ উক্তি ও মঙ্গলবার ছাত্রলীগের অর্থাৎ ন্যাপের ছাত্রলীগের কথা বলছে তারা উপর হামলার জন্য বাংলাদেশ ন্যাপ, মোজাফর ও ছাত্র ইউনিয়ন যদি আগামী 7ই জানুয়ারির মধ্যে ক্ষমা ভিক্ষা না করে তবে দেশে এই 2 প্রতিষ্ঠানকে কোনো রকম সভা করতে দেওয়া হবে না। এই হচ্ছে তাদের গণতন্ত্রে বিশ্বাসের ধরন, যার ধরন আজ এত বছর পরেও পাল্টেনি।
এবং সেই জন্যই আজকে আমরা দেখি যে আমাদের দলে লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে কিভাবে তারা নির্যাতন চালাচ্ছে, কিভাবে কেস কাচারি চালাচ্ছে। আজকে বছরের পর বছর ধরে আমাদের বহু নেতাকর্মী জেলে আছে। আজকে বছরের পর বছর ধরে আমাদের বহু নেতাকর্মী যারা অনেকে জেলে নেই, কিন্তু হয়তো ঘর বাড়িতে ফিরে যেতে পারছে না। এই অবস্থা আজ বিরাজ করছে। এখন সেজন্যই প্রতিবার আওয়ামী লীগের সময় এই ঘটনাগুলি ঘটে বলেই কিন্তু আমরা দেখেছি যে যতবারই দেশে একটি স্বাভাবিক সুষ্ঠু নির্বাচন হয়, যেই নির্বাচনে বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণভাবে, সুষ্ঠুভাবে, স্বাধীনভাবে যার যার নিজের ভোট প্রয়োগ করতে পারে, সেই প্রতিটি নির্বাচনে আমরা দেখেছি কে বিজয় লাভ করে? কে? বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয় লাভ করে। এটি শুধু মুখের কথা নয়। আমি আপনাদেরকে এখন যেটা কথা বললাম সেটি মুখের কথা নয়। যে কথাগুলো এখন পরবর্তীতে আমি বলবো, আপনারা সবাই একটু ভেবে দেখবেন, কথাগুলো শোনার পরে ভেবে দেখবেন। যারা আপনারা অনলাইনের মাধ্যমে সরাসরি দেশে দেখতে পাচ্ছেন আমার বক্তব্য, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, পরবর্তীতে এখন আগামী 1.5-2 মিনিট যেই কথাগুলো আমি বলবো, আপনারা সবাই কথাগুলো ভেবে দেখবেন। আসুন, এই যে আমি বললাম যে বাংলাদেশে যতবার সুষ্ঠু, স্বাভাবিক, গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, যে নির্বাচনের মাধ্যমে মানুষ স্বাধীনভাবে, শান্তিপূর্ণভাবে তার ভোট প্রয়োগ করতে সক্ষম হয়েছে, সেই নির্বাচনে সকল সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি জয়লাভ করেছে। এখন আসেন আমরা যদি দেখি যে যেই কথাগুলো বলতে চেয়েছিলাম, আজকে সকলের সামনে, সমগ্র দেশবাসীর সামনে আমি একটি কথা বলতে চাই। সেই কথাটি হচ্ছে, এই যে আওয়ামী লীগ নামক যে দলটি, এই দলটি বাংলাদেশ স্বাধীন হবার পরে যতগুলো নির্বাচন হয়েছে, যেই সব নির্বাচনে তারা বলছে তারা সরকার গঠন করেছে, আমি পরিষ্কারভাবে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই যে আজ পর্যন্ত এই দলটি, আওয়ামী লীগ নামক এই দলটি, কোনো নির্বাচনেই সুষ্ঠুভাবে জয়লাভ করে আসেনি। প্রত্যেকটি নির্বাচনে তারা ষড়যন্ত্রের মাধ্যমে, চুরির মাধ্যমে কোনো না কোনোভাবে বিজয় হয়ে নিজেদেরকে ঘোষণা করছে। কোনো নির্বাচনেই তারা সুষ্ঠুভাবে জয়লাভ করেনি। আসুন আমরা দেখি, আমি যে কথাটা বললাম, কথাটা দেখেন কতটুকু সঠিক। 1973 সালে দেশে একটি নির্বাচন হয়েছিল। এখানে কিছু মুরব্বী মানুষ আছেন যারা 1973 সালে নির্বাচন দেখেছেন, ভোট দিয়েছেন। আপনারা যে আপনি আমার কাছে আসেন, স্টেজের উপরে চলে আসেন। আসেন, আপনারা কি বলতে চাচ্ছিলেন? আমি তখন কুমিল্লা জেলা পুলিশে চাকরি করি। আমি তখন হাবিলদার। নাসিরনগর থানায় আমার ইলেকশনের ডিউটি ছিল। তখন জাসদ অংশ নিয়েছিল। ওখানে জাসদের কিছু ভোট পড়ছিল। ওই সময় ওই দখল করে নেয় আওয়ামী লীগের কিছু গুন্ডা ফান্ডারা। আমাদেরকে বলে চুপ করে বই থাকো, আমরা যা করি তাই কই, তোমার চাইয়ে দেখো। আমি তখন পিজিটি অফিসার বলছিলাম এটা হইতে পারে না। তখন আমি পিজিটি অফিসার উপরে বন্দুক কাজ করছিলাম। তখন আমার বলছে যে আপনি কী করেন? আমি কই এইটা কী করতে আসছেন এখানে? আওয়ামী লীগের সিল মারে, যেখানে আমরা চাইয়ে দেখমু, আমাদের কি ডিউটি দিচ্ছে? সত্য ডিউটি করা লাগে। কিন্তু পিজি বলছে এখানে আমাদের কিছু করার নাই। আর সেই অবস্থায় আমি 74 সালে আমি খুলনা থেকে এই 7ই নভেম্বরের আগে আমি ঢাকায় চলে আসি। জনতা সিপাহী বিপ্লবে আমি নেতৃত্ব দিয়েছি। আমি একজন মুক্তিযোদ্ধা। আপনারা এমন একজন ব্যক্তির কাছ থেকে 73 সালের একটি ঘটনা শুনলেন,
যেই ঘটনায় উনি নিজে ছিলেন, উপস্থিত ছিলেন। এবার আসেন আমরা দেখি ৭৩ সালের, এই যে আমি বললাম বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, যেই নির্বাচনে আওয়ামী লীগ দাবি করে যে তারা ভোটে জিতে এসেছে, নো, তারা কখনো কোনো ভোটে জেতেনি। তারা সবসময় ষড়যন্ত্র এবং ভোট চুরির মাধ্যমে এসছে। ৭৩ সালে ৭ই মার্চ এই সাধারণ নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল। ৩০০ আসন ছিল। ৩০০ আসনে এই আওয়ামী লীগ সহ ১৪টি রাজনৈতিক দলের এবং প্রার্থী ছিল ১,০৮৯ জন। স্বতন্ত্র প্রার্থী ছিল, 14টি রাজনৈতিক দলের ছিল ১,০৮৯ জন, স্বতন্ত্র প্রার্থী ছিল 89 জন। ওই নির্বাচনে আওয়ামী লীগ 293টা আসনে নিজেদেরকে বিজয়ী ঘোষণা করে। ঠিক যেভাবে 2014 সালে 5ই জানুয়ারি নিজেদেরকে ঘোষণা করেছিল, ঠিক একইভাবে, বাপ বেটির মিল থাকতে হবে তো একইভাবে তারা 293টা আসনে নিজেদেরকে বিজয়ী ঘোষণা করে। এর মধ্যে 60টি আসনের মধ্যে একটি জাসদ, একটি বাংলাদেশ জাতীয় লীগ আর 5টি আসনে স্বতন্ত্র প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। এখন কেন বিজয়ী ঘোষণা করা হয় এই ঘটনাটা শোনেন বা কারণটি শোনেন। কারণ আমি বিশ্বাস করি এবং আমি মনে করি, এই যে আমরা একটু আগে যে ভদ্রলোকের বক্তব্য শুনলাম, এরকম হাজার হাজার মানুষ আছে যারা সেই দিনকার সাক্ষী হয়ে এখনও বেঁচে আছে এই পৃথিবীর বুকে, দেশের বুকে। ওই নির্বাচনে কিন্তু খোদ শেখ মুজিবুর রহমান ওই কারচুপিকে প্রশ্রয় দিয়েছিল, যেই ঘটনা এখানে মুরব্বী বলে গেলেন। ৭৩ কারণ কেন শেখ মুজিব প্রশ্রয় দিয়েছিল বা শেখ মুজিব নিজে ইনভলভ ছিল, নিজে জড়িত ছিল সেদিনকার সেই ৭ই মার্চের নির্বাচনে কারচুপির সাথে। পরের দিনের কয়েকটি পত্রিকার নিউজ দেখেন, ৮ই মার্চের পত্রিকার নিউজ দেখেন কয়েকটি। একটি পত্রিকা এসছে, প্রথমে আমি একটি অঞ্চল দিয়ে শুরু করছি, সিলেট ১। এই কেন্দ্রে ব্যালট বক্স ছিনতাই, পটুয়াখালীতে ব্যালট পেপার ছিনতাই, চট্টগ্রামে 31টি ব্যালট পেপার সহ 2 ব্যক্তি গ্রেফতার, ধামরাইতে রক্ষী বাহিনী সন্ত্রাস, ঢাকা শহর সহ বিভিন্ন ভোট কেন্দ্রে বিচিত্র ঘটনা ঘটেছে। পত্রিকাগুলো সে সময়ও লিখতে ভয় পেত, সেই জন্যই তারা বলছে বিচিত্র ঘটনা ঘটেছে, কারণ এই রকম চুরি তো দেশের মানুষ আগে দেখেনি, কাজে বিচিত্রই বটে। কিছুদিন আগে যেই সব নির্বাচন হলো এই অবৈধ শেখ হাসিনা, রংহেডের শেখ হাসিনা আমলে, তখন একটি পত্রিকা হেডিং করেছিল, ভোট শুরুর আগেই অবাধ ভোট সম্পন্ন হয়েছে। ঠিক একইভাবে ৭৩ সালেও একটি পত্রিকা নিউজ করেছিল, নির্বাচন দারুণ অবাধ হয়েছে। কারণ একজন একাধিকবার অবাধে ভোট দিতে পেরেছে, তো অবাধই হয়েছে, একজন একাধিকবার ভোট দিতে পেরেছে। জাসদের 2 কর্মী হাইজ্যাক, ঢাকার একটি কেন্দ্রে সন্ত্রাস ও গুলি, এরকমভাবে আরও অনেক হেডিং আছে। এই হলো স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ তথা শেখ মুজিবের আন্ডারে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যেই নির্বাচনে এই ঘটনাগুলি ঘটেছিল, বিচিত্র ঘটনাগুলি ঘটেছিল। যে নির্বাচনে, অবাধ নির্বাচনে একজন ব্যক্তি অবাধে একাধিকবার ভোট দিতে পেরেছিল। পরদিন 9ই মার্চ, আপনারা অনেকেই হয়তো জানেন, সেই সময় মোটামুটি ন্যাপ মুজাফর যে ছিল, তারা অনেকগুলো ক্যান্ডিডেট দিয়েছিল সেই নির্বাচনে। সেই নির্বাচনের পরের দিন 8ই মার্চ তারা একটি বিবৃতি দেয়। বিবৃতিটা আমার ইম্পর্টেন্ট, বিবৃতিটা যদি শোনেন, কারণ তারা তখন অপোজিশন ছিল, বিবৃতিটা যদি শুনেন তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন। বিবৃতিতে তারা বলেন, কমপক্ষে 70টি আসনে ন্যাপ ও অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের সুনিশ্চিত বিজয়, শাসক দল ক্ষমতার চরম অপব্যবহার, ভুয়া ভোট, পোলিং বুথ দখল, পোলিং এজেন্ট অপহরণ, বিদেশি সাহায্য সংস্থা, জাতিসংঘ, সরকারি গাড়ি, রেডক্রসের গাড়ি অপব্যবহার প্রভৃতি চরম
অগণতান্ত্রিক কার্যকলাপের মাধ্যমে উক্ত নির্বাচন ক্ষেত্রসমূহকে নির্বাচনে প্রহসনে পরিণত করেছে। একই দিন এই যে জাসদকে নিয়ে, যেই ইনুকে নিয়ে অবৈধ হাসিনার, রং এডেড হাসিনার এত প্রেম এখন, সেই জাসদও কিন্তু সংবাদ সম্মেলন করেছিল। আসেন সেই জাসদ কি সম্মেলন করে কি বলেছিল সংক্ষেপে দেখি। তারা সেদিন বলেছিল, দেখেন আমি একটু আগে বলেছি না যে শেখ মুজিব নিজেই সেই ভোট কারচুপির নেতৃত্ব দিয়েছিল, এই ইনু জাসদই সেটি প্রমাণ করে দিয়েছিল পরের দিন তাদের বক্তব্যের মাধ্যমে। তারা বলেছিল নির্বাচনের দিন গণভবনেই নির্বাচন কন্ট্রোল রুম স্থাপিত হয়েছিল এবং স্বয়ং শেখ মুজিব নির্বাচনের ফলাফল নিয়ন্ত্রণ করেছে। বিরোধী দলের প্রার্থীরা যখন ভোট গণনায় এগিয়ে যাচ্ছিল তখন মুজিবের নির্দেশে আকস্মাৎ বেতার টেলিভিশনে এই সকল কেন্দ্রের ফলাফল বন্ধ করে দেওয়া হয় এবং সন্দেহজনকভাবে দীর্ঘ সময় পর নিজেদের পছন্দসই ভোটের সংখ্যা প্রকাশ করে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়। এই ইনু জাসদি প্রকাশ্যে বলেছে শেখ মুজিব স্বয়ং সেই কারচুপির নেতৃত্ব দান করেছিল। নেতৃবৃন্দ, এখন আসেন এর পরে ৭৩-এর পরে তারা ক্ষমতায় আসলো কবে? কবে আসছিল আবার ক্ষমতায়? বলেন বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। ১৯৯৬ সালে। কারণ ১৯৯১ সালে ২৭শে ফেব্রুয়ারি যে নির্বাচনটি হয়েছিল, বাংলাদেশ সহ সমগ্র তাবৎ পৃথিবী বলেছিল সেটি একটি নিরপেক্ষ নির্বাচন হয়েছিল শাহাবুদ্দিন সাহেবের অধীনে, বলেছিল না? এবং সেই নির্বাচনে কারা জয়লাভ করেছিল? বিএনপি জয়লাভ করেছিল। আমি আগেই বলেছি আপনাদের, নিরপেক্ষ নির্বাচন, যেই নির্বাচনে দেশের মানুষ শান্তিপূর্ণভাবে সঠিকভাবে নিজের ভোটটি কাস্ট করতে পারে, ভোট সিল মারতে পারে, নিজের ভোটে নিজে সিল মারতে পারে, সেই রকম ভোট হলে বিএনপি জয়লাভ করে। ৯৬ সালে আমরা কি দেখলাম? ৯৬ সালে আমরা দেখলাম শেখ হাসিনা, এই রং হেডের শেখ হাসিনা আবার ষড়যন্ত্র করলো, সেনাবাহিনীর মধ্যে ষড়যন্ত্র করে একটি কু ঘটালো। মনে আছে আপনাদের? ঠিক তাই নয়, তারা একটি মঞ্চ বানালো, আবার সিভিল প্রশাসনের কিছু অফিসারদেরকে ষড়যন্ত্রের মধ্যে তারা ইনক্লুড করলো, করে তারা কি মঞ্চ বানালো? জনতার মঞ্চ, সকল জনতার মঞ্চ মানিয়ে সেখান থেকে প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদেরকে ভয় ভীতি সকল কিছু প্রদর্শনের মাধ্যমে সেই নির্বাচনে তারা ইনফ্লুয়েন্স করলো ভয়ভীতির মাধ্যমে এবং জোর করে ফলাফল তাদের পক্ষে নিয়ে গেল। যখন আমরা দাবি করলাম মেজর রফিক তাদের তৎকালীন সেই সময়কার সরকারের চাঁদপুরের থেকে ছিল যে তাদের ভোট রিকাউন্ট করার জন্য ৪০০ ভোটে তাকে দেখেছে জিতে গেছে, যখন আমাদের ক্যান্ডিডেট জিতে যাচ্ছে আমরা যখন বললাম যে ভোট কাউন্ট করতে হবে, জোর জবরদস্তি যখন আমরা হইচই শুরু করলাম, তখন হঠাৎ করে রাত্রেবেলায় বলে সেই ব্যালট বক্সে যেখানে রেখেছিল সেখানে আগুন ধরে গেল। সেই চাঁদপুরে যেখানে ব্যালট বক্সগুলো রাখা ছিল সব ব্যালট বক্সে আগুন ধরে গেল ডিসি অফিসে। এখন এরকম অনেকগুলো ঘটনা আমরা দেখেছিলাম ৯৬ সালে হয়েছিল। কাজেই দেখেন, ষড়যন্ত্র, সেনাবাহিনীর মধ্যে ষড়যন্ত্র করলো, কু করার চেষ্টা করলো, আবার সিভিল প্রশাসনের মধ্যে ষড়যন্ত্র, জনতার মঞ্চ করে এবং ভোট ছিনতাই সব কিছু টাকা পয়সা দিয়ে আবার একটি ষড়যন্ত্রের মাধ্যমে তারা নির্বাচনে আসলো। যেভাবে ৭৩ সালে ক্ষমতায় থেকেও তারা যে ষড়যন্ত্র করেছিল, আবার সেরকম ষড়যন্ত্র করে তারা ক্ষমতায় আসলো। আসেনের পরে ২০০১ সালে আমরা কি দেখলাম? ২০০১ সালে আমরা দেখলাম যে সেই সময় লতিফুর রহমান সাহেব যেভাবেই হোক উনি এইসব সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে যেভাবেই হোক নেতৃত্ব দিয়ে, কেয়ারটেকার সরকারের মাধ্যমে নেতৃত্ব দিয়ে উনি একটি স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত করলেন। যেই নির্বাচন স্বচ্ছ নিরপেক্ষ হিসাবে স্বীকৃতি পেয়েছিল আবার ৯১ সালের মধ্যে সমগ্র বাংলাদেশে এবং সমগ্র পৃথিবীর কাছে। এবং সেই নির্বাচনে আবার কারা জয়ী হয়েছিল? কি ভাই, ঘুম পাচ্ছে নাকি? ইয়েস, জোরে বলেন। সেই নির্বাচনে আবার বিএনপি জয়যুক্ত হয়েছিল। আসেন এবার আবার আমরা কি দেখলাম? আবার যখন নির্বাচনের সময় আসলো ২০০৭ সালে, শুরু হলো আওয়ামী লীগের তাণ্ডব, শুরু হলো আওয়ামী লীগের সন্ত্রাস, শুরু হলো আওয়ামী লীগের ষড়যন্ত্র। এবং সেই ষড়যন্ত্রের মাধ্যমে
তারা এই 111 নিয়ে আসলো। শেখ হাসিনা নিজেই বলেছে এটা বলে তাদের আন্দোলনের ফসল ছিল, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল। শুধু তাই নয়, এই ষড়যন্ত্র আরও কিছুটা লম্বা হলো। ষড়যন্ত্রটা লম্বা হয়ে কোথায় গেল? আমরা দেখলাম যে এই ষড়যন্ত্রটা 2 বছর পর্যন্ত লম্বা হলো। শেখ হাসিনাকে কোনোভাবে, আওয়ামী লীগকে কোনোভাবে হজম করানো যায় কিনা দেশের মানুষের কাছে। এবং সেই নির্বাচনে আমরা দেখলাম কি অনেকগুলো আসন, অনেকগুলো সংসদীয় আসন যেখানে 100%-এর বেশি ভোট কাস্ট হলো। 100%-এর বেশি ভোট যখন কাস্ট হলো, তাহলে কি বুঝতে কোনো বাকি থাকে সেসব জায়গায় কি হয়েছে? সেদিন বহু মানুষ সেই নির্বাচনে, 2008 সালের সেই নির্বাচনে লক্ষ লক্ষ মানুষ তারা ভোট কেন্দ্রে গিয়ে দেখলো তাদের ভোট কাস্ট হয়ে গিয়েছে। কিন্তু এই যে ষড়যন্ত্রটা সেই 2008 সালে ষড়যন্ত্রের মাধ্যমে আবার ক্ষমতায় আসলো, এই ষড়যন্ত্রের ভিতরে আরও কিছু ষড়যন্ত্র রয়ে গেছে নেতৃবৃন্দ। এই ষড়যন্ত্রটিও সংক্ষেপে আমাদেরকে আলোচনা করতে হবে, আমাদেরকে জানতে হবে। এখন এই ষড়যন্ত্রটি বোঝার আগে, জানার আগে আপনাদেরকে কিছু জিনিস শুনতে হবে। কি সেটি? আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে কিছুদিন আগে একজন রাষ্ট্রপতি ছিলেন, যিনি কিছুদিন আগে রাষ্ট্রপতির মেয়াদ শেষ করে এখন অবসরকালীন সময়ে গেছেন, মিস্টার প্রণব মুখার্জি। প্রণব মুখার্জি সাহেব একটি বই লিখেছেন। আপনারা কি এই বইটি সম্পর্কে জেনেছেন? এর মধ্যে এই যে বইটিতে মিস্টার প্রণব মুখার্জি, জনাব প্রণব মুখার্জি কতগুলো কথা বলেছেন। উনি কি বলেছেন, এই কথাগুলো থেকে কিন্তু কতগুলো জিনিস বুঝে নিতে হবে যে আওয়ামী লীগ বা এই রং হেডেড শেখ হাসিনা যে কিভাবে ষড়যন্ত্রের সাথে, বা আওয়ামী লীগ যে আবার কিভাবে ষড়যন্ত্রের সাথে 2008 সালে ক্ষমতায় এসেছে সেটি বুঝতে হবে। রাজনীতি একটি বিষয় যেখানে সব জিনিস সহজ সরলভাবে বোঝানো যায় না, বোঝা যায় না। একটি কথা আছে, আকলমানকে লিয়ে ইশারায় কাফি। আপনারা আকলমান মানুষ, বুঝে নিতে হবে আপনাদেরকে, দেশের মানুষকেও বুঝে নিতে হবে। দেশের মানুষ আমি দেখছি অনেক জিনিস অনেক পরিষ্কার বোঝে। এখন জনাব মুখার্জি সাহেব ওনার বইতে লিখেছেন 2008 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধান মইনু আহমেদ 6 দিনের সফরে ভারতে এলেন। তিনি আমার সাথেও সাক্ষাৎ করলেন। আনুষ্ঠানিক আলাপচারিতায় আমি তাকে রাজবন্দীদের মুক্তি দেওয়ার গুরুত্ব বোঝালাম। জেনারেল মঈন ভয় পাচ্ছিলেন যে শেখ হাসিনা বের হয়ে আসার পর মঈনকে চাকরিচ্যুত করতে পারেন। নেতৃবৃন্দ একটি বিষয় খেয়াল রাখবেন, এখানে জনাব মুখার্জি সাহেব লিখেছেন জেনারেল মঈন বের হয়ে আসার পর, শেখ হাসিনা বের হয়ে আসার পর মঈনকে চাকরিচ্যুত করতে পারে। ক্ষমতায় না থাকলে কিভাবে চাকরিচ্যুত করবে? তার মানে নির্বাচনের আগেই কি জনাব মুখার্জি এবং মঈন জানতো যে হাসিনা ক্ষমতায় যাচ্ছে? সেটা ষড়যন্ত্রের মাধ্যমে, তাই নয় কে? তাহলে কি প্রমাণ হলো যে এই 2008-এর নির্বাচন ওয়াজ এ ষড়যন্ত্র? ইয়েস। তখন জনাব মুখার্জি বলছেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নেই এবং শেখ হাসিনা ক্ষমতা এলে তার চাকরিতে বহাল থাকার ব্যাপারে তাকে আশ্বস্ত করি। এটা একটি শেমের ব্যাপারই, বইকে একটি শেমের ব্যাপার। এটি এই জন্য শেমের ব্যাপার, এটি হতে পারে আমাদের প্রতিবেশী দেশ, তাদের জন্য হয়তো এটি গৌরবের বিষয় হতে পারে, কিন্তু আমি মনে করি বাংলাদেশের 16-17 কোটি মানুষ এবং বিশেষ করে আমাদের যাদেরকে আমরা দেশপ্রেমিক সেনাবাহিনী বলি, আমাদের সকলের জন্য এটি অত্যন্ত একটি শেমফুল ব্যাপার। কারণ পরিষ্কারভাবে এটি প্রমাণিত হয় যে মঈন এবং মঈনের কিছু সঙ্গপঙ্গ এবং অবশ্যই যারা যে বইটি লিখেছেন তারা কোনো না কোনোভাবে সেদিন ষড়যন্ত্রের মাধ্যমে সেই নির্বাচনটিকে ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি, জনগণের দল বিএনপিকে পরাজিত করে এই রং হেডেড শেখ হাসিনার দল আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে এসেছিল। নেতৃবৃন্দ, এরপরে যে নির্বাচন বেশি দিন আগে নয়, 5 বছর এখনো পূর্ণ হয়নি, 2014 সালের নির্বাচন, 5ই জানুয়ারির তথাকথিত নির্বাচন, এটি নয় আর আলোচনা নাই বা করলাম। এই যে আপনাদেরকে আমি 3টি নির্বাচনের উদাহরণ দিলাম,
এবং একটি নির্বাচন আপনাদের অতীত খুব স্বল্প অতীতেই রয়ে গেছে 2014 সালে 5ই জানুয়ারি। এই 4টি নির্বাচনে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায়, এবং এই 4টি নির্বাচন কি প্রমাণ করে না যে এই আওয়ামী লীগ নামক দলটি বাংলাদেশে যতবার ক্ষমতা এসেছে কোনোবারই তারা জনগণের ভোটে ক্ষমতায় আসেনি? ইয়েস, প্রমাণিত হয়। এই নির্বাচনগুলি যদি আমরা বিশ্লেষণ করি, প্রত্যেকটি নির্বাচন থেকে প্রমাণিত হয় যে এই দলটি না বিশ্বাস করে গণতন্ত্রে, না বিশ্বাস করে জনগণের শাসনে, না বিশ্বাস করে বাক স্বাধীনতায়, না বিশ্বাস করে সংবাদপত্রের স্বাধীনতায়। এবং এ কারণেই তারা, যেহেতু জনগণের উপরে তাদের আস্থা নেই, যেহেতু গণতন্ত্রে তারা বিশ্বাস করে না, সে কারণেই তারা কোনো সময় জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারা ক্ষমতায় আসেনি, আসতে পারেনি। ইনশাল্লাহ জনগণের ভোট স্বচ্ছ যতবার হবে, ঠিক নির্বাচন হবে, ভবিষ্যতেও ইনশাল্লাহ তারা ক্ষমতায় আসতে পারবে না। আমরা যদি একটু আগে বক্তব্যে আবার ফিরে যাই, যে কথাটি বলছিলাম সেটি হচ্ছে, যেহেতু এই যে আওয়ামী লীগ নামক দলটি সকল সময় ষড়যন্ত্রে বিশ্বাস করে, দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, তাদের প্রমাণিত হয় যে তাদের শক্তি আর যাই হোক বাংলাদেশের ভেতরে নয়, তাদের শক্তি কোথায়? তাদের শক্তি বাংলাদেশের সীমান্তের বাইরে। এবং যেহেতু তাদের শক্তি বাংলাদেশের বাহিরে, সেজন্যই বাংলাদেশের মানুষের প্রতি আস্থা নেই, বাংলাদেশের প্রতি যেহেতু তাদের আস্থা নেই, সেজন্যই কিন্তু 2000 সালে দেশের সর্বোচ্চ আদালত এই অবৈধ হাসিনাকে টাইটেল দিয়েছিল রং হেডেড। আবার একইভাবে বাংলাদেশের সর্বোচ্চ আদালত 2017 সালে আবার একটি টাইটেল দিয়েছে, বা আবার একটি বক্তব্য উপস্থাপন করেছে, যেই বক্তব্যটি গত 4 বছর, 5 বছর, 7 বছর যাবৎ বাংলাদেশের মানুষের মুখে মুখে ছিল, বাংলাদেশের প্রতিটি জনগণ, প্রতিটি নাগরিকের মুখে মুখে ছিল, যে অবৈধ আওয়ামী লীগ সরকার, অবৈধ শেখ হাসিনা, সেটি আজ আইনগতভাবে ষোড়শ সংশোধনের মাধ্যমে ভিত্তি পেয়েছে, স্বীকৃতি পেয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। আজকে দেখেছেন, আজকে আমাদের লক্ষ লক্ষ ভাইয়েরা মামলায় জর্জরিত, আমার লক্ষ লক্ষ ভাইয়েরা মামলায় জর্জরিত। আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বহু মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বাংলাদেশে 31 লক্ষ মামলা, প্রায় 31 লক্ষ মামলা এই মুহূর্তে আছে কোর্টগুলোতে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? এসব মামলা থেকে এই অবৈধ রং হেডেড, অবৈধ শেখ হাসিনা সরকারের মামলা শুধু ইন্টারেস্ট কার? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলার ব্যাপারে ইন্টারেস্টেড। আজকে পরিষ্কারভাবে আমরা বলে দিতে চাই, বাংলাদেশের আইনের প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ আমাদের যারা দলের প্রত্যেকটি নেতাকর্মী, আমাদের সকলের দেশের আইনের প্রতি শ্রদ্ধা আছে। দেশের আইনের প্রতি শ্রদ্ধা আছে বলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া সোজা যুক্তরাজ্য থেকে গিয়ে পরের দিন কোর্টে গিয়ে উনি কোর্টকে সম্মান প্রদর্শন করেছে। তবে এখানে একটি কথা আছে, আমরা দেশের আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়েছি, এখন দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে আদালতের। নিজের সম্মান নিজেকে রাখতে হবে। বাংলাদেশের মানুষ দেখতে চায় যে নিম্ন আদালত হোক আর উচ্চ আদালত হোক, তারা এই শেখ হাসিনার অবৈধ সরকারের ভয়ে কম্পমান নয়, তারা নিজেদের মর্যাদা রাখতে সক্ষম। সেটি নিম্ন আদালত হোক, সেটি উচ্চ আদালত হোক। তারা বলে নিজেরা স্বাধীন, তারা বলে তারা সকল রকম ইনফ্লুয়েন্স মুক্ত। কাজেই এখন সময় এসেছে কোর্টগুলোকে তাদের নিজেদের আত্মসম্মানবোধ বজায় রেখে
তাদেরকে প্রমাণ করতে হবে তারা সক্ষম নিজেদের সম্মান ধরে রাখার জন্য। নেতৃবৃন্দ, এখানে অনেক নেতৃবৃন্দ 7ই নভেম্বর উপলক্ষে আলোচনা প্রসঙ্গে একটি কথা বলে গেছেন। কি কথা? নির্বাচনের একটি কথা বলে গেছেন। শুনেছেন সবাই? আচ্ছা, আসেন সে প্রসঙ্গে আমরা সংক্ষেপে শেষ করে দেব না একটু বলবো? আচ্ছা, সে প্রসঙ্গে সামান্য একটু কথা বলি। সবাই বলছে নির্বাচনের বলে বছর চলে এসেছে, অর্থাৎ আর কয়দিন পরে বলে নির্বাচন হবে। অফকোর্স, অবশ্যই আমরা সকল সময় বলেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমার এতক্ষণের বক্তব্যে আমি বলেছি, আমরা জানি, আমরা আত্মবিশ্বাসী, আমরা জানি আমাদের কাছে প্রমাণ আছে যে দেশে যদি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয় তাহলে অবশ্যই এবং অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার ক্যান্ডিডেটরা জয়লাভ করবে এবং করে। কারণ এর মধ্যে এই অবৈধ হাসিনার শাসনামলেও যে সকল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এবং নিজেদেরকে নিরপেক্ষ দেখানোর জন্য নির্বাচন কমিশন নিজেদেরকে নিরপেক্ষ দেখানোর জন্য যেখানে যেখানে তারা নিরপেক্ষ সত্যিকার অর্থে থেকেছে সেই সকল প্রতিটি জায়গাতে আপনাদের প্রার্থী জয়লাভ করেছে। প্রতিটি জায়গাতে ধানের শীষের প্রার্থী জয়লাভ করেছে, প্রতিটি জায়গাতে জয়লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী। এখন কথা একখান আছে, কি সেই কথা? বাংলাদেশে কিছুদিন আগে দেখলাম নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার, যদিও আমরা জানি যে কিভাবে, কোনভাবে, কতভাবে সে এই অবৈধ আওয়ামী লীগের সাথে ওতপ্রোতভাবে তার এলাকায় জড়িত, তারপরেও নিজেকে নিরপেক্ষ দেখানোর জন্য কিছুদিন আগে সে একটি সত্য কথা স্বীকার করে ফেলেছে। কি সেই সত্য কথাটি? যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে। অথচ সেখানে যে সকল সাংবাদিক ভাইদের সামনে বলেছে তারা কিন্তু একবারও জিজ্ঞেস করার সাহস পায়নি যে কোন প্রেক্ষাপটে বহুদলীয় গণতন্ত্র হয়েছিল, তাহলেই কি ব্যাপারটা পরিষ্কার হয়ে যেত। তার মানে কি প্রমাণ হয় যে শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার আগে তার মানে ছিল না বহুদলীয় গণতন্ত্র? আচ্ছা, ঠিক আছে। প্রধান নির্বাচন কমিশনার সাহেব, আমরা জানি আপনি যদি সত্যিকার অর্থে নিরপেক্ষ থাকেন তাহলে যেভাবে নিরপেক্ষর অভিনয় করতে গিয়ে অভিনয় করেছিলেন এবং নিরপেক্ষ থেকে নিজেকে নিরপেক্ষ দেখানোর জন্য আসলে নিরপেক্ষ থাকার ফলে আমাদের বিভিন্ন লোকাল ইলেকশনগুলোতে আমাদের ক্যান্ডিডেট জিতেছে, আমরা জানি আপনি যদি আগামী সাধারণ নির্বাচন যেটিতে, সেটি আগামীটাও হতে পারে, তার পরেও হতে পারে, কোনটি আমরা জানি না, এটি সময়ে বলে দিবে, পরিস্থিতি বলে দিবে, দেশের মানুষ সেটি বলে দিবে। সেটি 1 বছর পরেও হতে পারে, 2 বছর পরে হতে পারে। যে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে সে নির্বাচনে যদি সত্যিকার অর্থে আপনারা নিরপেক্ষ থাকেন তাহলে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের ধানের শীষ জয়লাভ করবে। তাই নির্বাচন কমিশনার সাহেবকে আমি একটি কথা বলতে চাই, বাংলাদেশে একটি কথা প্রচলিত আছে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। নির্বাচন কমিশনার সাহেব, কথা বলেন না, কাজ করে দেখান আপনি নিরপেক্ষ কিনা। শুধু শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্র চালু করেছেন এই কথা বললেই চিড়ে ভিজবে না, আপনাকে কাজ করে দেখাতে হবে। আপনাকে কথা বললে কেউ আপনাকে মেনে নেবে না,
সত্যিকারভাবে যদি নিরপেক্ষ হতে চান, আপনাকে নিরপেক্ষ হবার জন্য কতগুলো কাজ আছে। সেই কাজগুলো করার মাধ্যমে প্রমাণ করুন যে আপনি নিরপেক্ষ নির্বাচন চান, নিরপেক্ষ নির্বাচন করতে চান, নিরপেক্ষ নির্বাচন করাতে চান। এখন বক্তব্য শেষ করার আগে সংক্ষেপে একটি পয়েন্ট দিয়ে শেষ করতে চাই। একটি না, দুটি পয়েন্ট। এখন দুটি পয়েন্টের একটি পয়েন্ট হচ্ছে, এতক্ষণ তো রাজনৈতিকভাবে কতগুলো বিষয় আলোচনা করলাম আমরা। আসেন, সামনে যেটা আমরা প্রতিদিন দেখি টেলিভিশনের পর্দায়, আমরা যেহেতু বিদেশে আছি, ৬,০০০ মাইল দূরে আছি, আমরা হয়তো পত্রিকার পাতায় দেখছি অথবা টেলিভিশনের পর্দায় দেখছি। আপনাদের যাদের সৌভাগ্য হচ্ছে দেশে যাবার, দেশে গিয়ে দেখছেন এবং ফিরে এসে ঠিক টেলিভিশনের দৃশ্যগুলি বা পত্রিকার ছবিগুলো আমাদের সামনে বর্ণনা করছেন, অথবা দেশ থেকে দলের নেতাকর্মী যাদের আসে, যাদের সাথে দেখা হয়, তাদের কাছ থেকে যেসব শুনতে পাই, কি সেটি হচ্ছে এই অবৈধ সরকারের উন্নয়নের গল্প। এখন তারা বলে প্রচুর উন্নয়ন করছে। আমরা নয়, দেশের সমগ্র অঞ্চল, দেশে জেলা কয়টি? 64টি জেলা। 63 জেলাই আমরা বাদ দেই, আমরা একটি জেলা নিয়ে আলাপ করি, তাও সেই জেলাকে ছোট করে আমরা ঢাকা মহানগরীতে আসি। বাকি 63 জেলার উন্নয়ন বাদ দিলাম, ঢাকা জেলার উন্নয়নও বাদ দিলাম। ঢাকা জেলার একটি অংশ, সেটি হচ্ছে ঢাকা মহানগরী। ঢাকা মহানগরীর ছোট্ট কয়টি কথা বলেই অন্য প্রসঙ্গে যাচ্ছে। কি সেই প্রসঙ্গটি, যে কি বিষয়টি ঢাকা শহরের? কয়েকদিন আগে দেখলাম বেশ বৃষ্টি হয়েছিল দেশে, দেখেছেন না আপনারা? আচ্ছা, তো বৃষ্টি হবার পরে কি হয়েছে সামাজিক মাধ্যমগুলোতে আপনারা দেখেছেন, পত্রপত্রিকার পাতায় আপনারা দেখেছেন, টেলিভিশনের পর্দায় আপনারা দেখেছেন যে ঢাকা শহরের ছবিগুলো। দেশের বাকি তাবৎ অঞ্চল বাদ দিলাম, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একজনের লেখা দেখলাম, সে লিখেছে উন্নয়নের নমুনা বৃষ্টি হলেই যমুনা। আরেকজন মন্তব্য করেছে আমাদের রাজধানীর সকল বাঁকে বাঁকে একটু বৃষ্টি হলেই সেটায় হাঁটু জল থাকে। নেতৃবৃন্দ, আওয়ামী লীগ বলে 8 বছরে এগুলা উন্নয়ন করেছে এবং তাদের একজন বলেছে এত উন্নয়ন করেছে, এই যে হাঁটু জল পানি হয়ে গেছে, নৌকা চলছে, আরও বেশ কয়েক বছর যদি তারা ক্ষমতায় থাকে তাহলে কি স্টিমার চলবে না ঢাকা শহরে? আপনারা কি মনে করেন? এই হচ্ছে আওয়ামী লীগের উন্নয়নের নমুনা। নেতৃবৃন্দ, এই যে ঢাকা শহরেই যদি উন্নয়নের এই নমুনা হয়ে থাকে, তাহলে বাকি যে দেশের মানুষ, ঢাকা শহরের মানুষের এই অল্প বৃষ্টিতে চলাফেরা যদি এইরকম কষ্ট হয়ে থাকে, তারা 8 বছরে এই উন্নয়ন করেছে। নেতৃবৃন্দ, আপনারা যারা যতই সমালোচনা করেন, যারা বিএনপিকে পছন্দ করেন না, সমালোচনা করেন, বুকে হাত রেখে বলেন তো 10-12 বছর আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল, বৃষ্টি হলে ঢাকা শহরে কি অবস্থা হতো? হতো না, হতো না, হতো না, কোনোদিন হতো না। হ্যাঁ, 2 ঘন্টা বৃষ্টি হলে, আধা ঘন্টা বৃষ্টি হলে, মুষলধারে বৃষ্টি হলে এই লন্ডন শহরে অনেক জায়গায় পানি জমে, কিন্তু ক্লিয়ার হয়ে যায়। ঢাকা শহরেও পানি জমতো, বিএনপি যখন ক্ষমতায় ছিল কোনো কোনো জায়গায় কিছু কিছু পানি জমতো, কিন্তু হয়তো আধা দিনে বা একদিনে ক্লিয়ার হয়ে যেত যেখানে বেশি জমতো। কিন্তু দিনের পর দিন এইভাবে থাকতো না, এইভাবে স্টিমার চলবে এই স্বপ্ন কেউ দেখতো না, এই কৌতুকও কেউ করতো না সেদিন। 8 বছর উন্নয়ন যদি এই হয়, বাইরে ওই 10-15 বছর যদি থাকে, তাহলে তো স্টিমার চলবে, জাহাজ চলবে ঢাকা শহরে। এখন তাহলে আপনারা চিন্তা করতে পারেন, এই উন্নয়ন দিয়েই চিন্তা করতে পারেন সমগ্র দেশের বাকি 63 অঞ্চলে কি পরিমাণ, 63 জেলায় তারা কি উন্নয়ন করেছে।
আমাদের উন্নয়ন নিয়ে আমার মনে হয় না আর কথা বলার প্রয়োজন আছে। এখন নেতৃবৃন্দ, যেহেতু একটু আগে বলেছি বিএনপি জনমানুষের দল, জনগণের দল, ডেফিনেটলি বিএনপি বিশ্বাস করে জনগণের শাসনে, গণতন্ত্রে, জনগণের উপরে আস্থা আছে বলেই বিএনপি নির্বাচন করে, এবং যে নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে ডেফিনেটলি বিএনপি সেই নির্বাচনে অবশ্যই অংশগ্রহণ করবে। কিন্তু যেহেতু নির্বাচন একটি কথা চলে এসেছে, আমি আজকে অনুরোধ করব আমার সামনে যারা আছেন, যারা ক্যামেরার মাধ্যমে আমাকে দেখতে পাচ্ছেন, বিশেষ করে বিদেশে যারা দেখতে পাচ্ছেন সেই সকল ভাই বোনকে আমি অনুরোধ করব একটি, শুধুমাত্র যারা বিএনপির রাজনীতির সাথে ভাই বোনেরা যুক্ত আছেন শুধুমাত্র তাদেরকে নয়, আপনি যদি নিজেকে একজন বাংলাদেশি বলে দাবি করে থাকেন এবং বিদেশে আপনি আছেন, তাহলে এটিও আপনার পবিত্র দায়িত্বের মধ্যে পড়ে দেশপ্রেমের অংশ হিসাবে। কি সেটি? নেতৃবৃন্দ, কিছুদিন আগে জিএফআই নামে আমেরিকার একটি সংগঠন, তারা একটি তথ্য প্রকাশ করেছে যে গত 10 বছরে বাংলাদেশ থেকে 6 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। 6 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এবং বিভিন্ন সময় বিভিন্ন পত্রপত্রিকা নিউজেও আপনারা এই ধরনের অসংখ্য নিউজ দেখেছেন। বাংলাদেশ ব্যাংকের ডাকাতি থেকে আরম্ভ করে শেয়ার মার্কেটের ঘটনা থেকে আরম্ভ করে বিভিন্ন আরও কেলেঙ্কারি থেকে আরম্ভ করে এসব ঘটনা প্রচুর আমরা দেখেছি গত 8 বছরে। তাদের তথাকথিত উন্নয়নের ঘটনা, তথাকথিত চুরির ঘটনা, ব্যাংক ডাকাতির ঘটনা। সকল দেশপ্রেমিক বাংলাদেশি যারা বিদেশে আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই যে বিদেশে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে, এই টাকাগুলো, অর্থগুলো কিন্তু আপনাদেরই বিদেশ থেকে পাঠানো দেশে অর্থ। আপনাদেরকে খেয়াল রাখতে হবে, এই আগামী 1 বছর, 1.5 বছর, 6 মাস, 8 মাস, যে কয়দিন একটি সঠিক নির্বাচন না হচ্ছে, এই আওয়ামী লীগের হায়না পশুরা, এরা চোরেরা, ডাকাতেরা, এরা এই টাকা আরও বেশি পরিমাণে টাকা বিদেশে পাচার করবে এবং বিদেশে পাচার করে তারা বাড়ি কিনবে, বিভিন্ন জিনিস বা সম্পত্তি, সহায় সম্পত্তি কিনবে। কারা কোথায় আওয়ামী লীগের কী সহায় সম্পত্তি কিনছে এটি আপনাদেরকে খুঁজে বের করতে হবে, নজর রাখতে হবে কোথায় তারা কী কিনছে। এই দায়িত্বটি আপনাদেরকে নিতে হবে। প্রবাসী যত বাংলাদেশি আছেন আপনাদেরকে নিতে হবে, বিকজ এই ঘটনাগুলি ঘটছে, তাদের এই সম্পত্তি, যেই টাকা দিয়ে সম্পত্তি কিনছে সেই টাকার মালিক আপনারা। আপনাদের টাকা দিয়ে টাকা চুরি করে এনে তারা বিদেশে সম্পত্তি কিনছে, বিদেশে ব্যবসা বাণিজ্য করে তুলছে। কাজে আপনাদের দায়িত্ব, অন্তত এই দায়িত্বটুকু আপনাদেরকে পালন করতে হবে যে কোথায় তারা কি করছে সেই চুরি করে আনা টাকা দিয়ে। এবং ইনশাল্লাহ যখন আপনাদের নির্বাচিত বিএনপি সরকার গঠন করবে, তখন আস্তে আস্তে এর হিসাব সবগুলো আমরা বের করব এবং এই ব্যক্তিগুলোকে আমরা শাস্তি দেব। কিছুদিন আগে নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে, এই রং হেডেড অবৈধ শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে গিয়েছিল, মনে আছে? এবং কি এক গলব্লাডার অপারেশনের এক গল্প ফেদে বসেছিল এবং সেই গল্প ফেদে সে কয়েকদিনের জন্য বেমালুম গায়েব হয়ে গিয়েছিল, মনে আছে? বেশি দিন আগের ঘটনা নয়। এবং পরে ধীরে ধীরে জানা গেল সে বলে কার একটি বিশাল অট্টালিকা প্রমাণ বাড়িতে ছিল। ঘটনা দেখেছেন, নিউজ পড়েছেন? হ্যাঁ, হবে। বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে কার বাড়ি সেটি, বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে কত মূল্যের বাড়ি। সেই বাড়িতে আরাম আয়েশে সে কিছুদিন ছিল, পরিবার পরিজন সহ পত্রপত্রিকায় নিউজ এসেছে। কাজেই নেতৃবৃন্দ, প্রবাসী ভাইয়েরা, এই অর্থর মালিক আপনারা। কাজেই দায়িত্বের মধ্যে এই অর্থের এই যে চুরি গেছে, এই দায়িত্বের মধ্যে আপনার দায়িত্ব পড়ে যে অন্তত চোখ কান খোলা রাখা, কোথায় তারা কি করছে। সময় মতন ইনশাল্লাহ এসব সকল কিছুর বিচার হবে। এখানে কিছু সাংবাদিক ভাইয়েরা বসে আছেন, অত্যন্ত দুঃখ হলেও একটি কথা না বলে আমি পারছি না সাংবাদিক ভাইদেরকে।
বিষয়টি হচ্ছে, আমরা যখন সকালবেলায় বাসায় চাল রান্না হয়, তখন যখন আমরা চালের পর থেকে চাল বের করি, তার মধ্যে কিছু খারাপ চালও থাকে, তাই না? সামান্য কিছু অল্প খারাপ চাল থাকে, সেটি পরিষ্কার করে বের করে তারপরে ভালো চালটি রান্না করা হয়। সাংবাদিক ভাইরা সবাই ভালো তাও যেমন নন, সাংবাদিক ভাইরা সকলে খারাপ তাও নন। আমাদের মধ্যেও, রাজনীতিবিদদের মধ্যেও যেরকম ভালো খারাপ আছে, সমাজের সকল শ্রেণীর মধ্যেও সেরকম ভালো এবং খারাপ আছে। আমরা একটি বিষয় প্রায় খেয়াল করে থাকি, সেই বিষয়টি হচ্ছে বাংলাদেশে কিছু কিছু সংবাদকর্মী এবং কিছু কিছু সংবাদপত্র উদ্দেশ্যমূলকভাবে শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্পর্কে বিভিন্ন রকম উদ্দেশ্যমূলক মিথ্যা এবং বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করে থাকে। আমি সেই সকল সংবাদপত্রের মালিক বা সেই সকল সংবাদপত্রের কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা জানি আপনারা যারা এসব করেন বা করছেন, আমরা জানি মালিক হিসাবে অথবা সংবাদপত্রের কর্মী হিসাবে আপনারা এই অবৈধ সরকার থেকে কোনোভাবে বেনিফিটেড, অবৈধভাবে, এবং আপনারা আরও বেশি বেনিফিটেড হওয়ার জন্য এসব করে থাকেন। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই কাজ করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। কারণ আপনাদেরকে যখন মানুষ দেখে টেলিভিশনের পর্দায় অথবা আপনাদের লেখা পড়ে, পরিষ্কারভাবে বোঝা যায় যে আপনারা উদ্দেশ্যমূলকভাবে এই বিভ্রান্ত বা এই বিভ্রান্তিমূলক বিষয়টি উপস্থাপন করছেন বা লিখছেন, এবং তখন দূর থেকে আপনাদেরকে দেখতে বা আপনাদের লেখা পড়লে মনে হয় আপনারা একটি আত্মসম্মান বোধহীন, একটি অত্যন্ত নিম্ন শ্রেণীর প্রাণী। কাজেই নিজেদেরকে এতটা নিম্নে নামাবেন না, কারণ আপনারা হচ্ছেন আল্লাহর সৃষ্টির সেরা মানুষ। নিজেদেরকে এতটা নিম্ন শ্রেণীতে নামাবেন না দয়া করে। নেতৃবৃন্দ, বিশেষ করে আমার নতুন প্রজন্মের ভাই বোনদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। যেহেতু বারে বারে একটি প্রসঙ্গ চলে আসছে, সেই প্রসঙ্গটি হচ্ছে নির্বাচন। বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করে, যেহেতু জনগণের শক্তিতে বিশ্বাস করে রাজনৈতিকভাবে, যেহেতু আস্থা আছে গণতন্ত্রের উপরে, সেজন্যই আমরা মনে করি বাংলাদেশের মানুষের সমর্থন নিয়েই আমরা সরকার গঠন করব ইনশাআল্লাহ। এবং সেজন্যই নতুন যে প্রায় 1.25 কোটি ভোটার লিস্টেড হয়েছে, অর্থাৎ ভোটের লিস্টে যে নতুন 1.25 কোটি ভোটার, নতুন প্রজন্মের ভোটার যারা অন্তর্ভুক্ত হয়েছে, তোমাদের সকলের কাছে আমার একটি আহ্বান, একটি অনুরোধ থাকবে। এই দেশ তোমাদের, এই দেশকে তোমাদের এগিয়ে নিতে হবে, গড়তে হবে, এবং সেই জন্যই তোমাদেরকে সজাগ থাকতে হবে, তোমাদেরকে দৃঢ় থাকতে হবে। কিভাবে? সেটি হচ্ছে কোনো কিছু, ভালো কিছু পেতে হলে নিজেকে কষ্ট করতে হয়। অর্থাৎ তুমি যদি ভালো শিক্ষা পেতে চাও, তুমি যদি ভবিষ্যতে শিক্ষার পরে ভালো চাকরি অথবা ব্যবসা, নিরাপদ ব্যবসা বাণিজ্যের সুযোগ পেতে চাও, তাহলে সেই অধিকার প্রতিষ্ঠার জন্য তোমাদেরকে লড়াই করতে হবে। আমি নতুন প্রজন্মের ভাই বোনদের, বিশেষ করে যারা নতুনভাবে ভোটের লিস্টে অন্তর্ভুক্ত হয়েছে, তোমাদেরকে আমি বলছি না যে তোমরা লাঠি সোঁটা নিয়ে পথে নামবে। তোমাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, যে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করবে, সেই নির্বাচনে তোমাদেরকে দৃঢ় থাকতে হবে, যাতে তোমরা সঠিকভাবে